আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিশন ডিএমসি উইথ সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমার এই ভিডিওটা অনেকটা স্পেশাল, কেন জানো? কারণ হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ, সেই কাজটার স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা হচ্ছে আমি প্রথমে যদি এই কাজটার কথা না বলি, একটু ইন্ট্রো দিই যে হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু 100 মার্কের একটা এক্সাম হয়, এটা আমরা জানি। 100 মার্কের এক্সামে কিন্তু আমাদের সিলেবাসটা হিউজ। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে তোমার কি পড়তে হবে বলো তো? জিকে, ইংলিশ। জিকেতে তোমার একই সাথে বাংলাদেশ, তার সাথে ইন্টারন্যাশনাল, এবং ইংলিশ তো হচ্ছে আরও হিউজ সিলেবাস। আর এর সম্প্রতি অ্যাড হওয়া মানবিক গুণাবলী। তো এত পড়ার মাঝে শুধু কিন্তু আমাদের আবার ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে পড়াটা শুধুমাত্র আমরা যে একটা রাইটার পড়ে যাব তাতে কিন্তু হয় না। আমাদের এক্সট্রা রাইটার 3টা থেকে 4টা রাইটারের পড়া কিন্তু অতিরিক্তভাবে পড়তে হয়। এখন এত পড়ার মধ্যে আমি যখনই হচ্ছে আমার জুনিয়রদের কাছ থেকে শুনতে চাই যে তোমরা কি ধরনের সমস্যা ফেস করছো, তারা আমি সব থেকে বেশি যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে আপু এত প্রশ্ন সলভ করা, পাশাপাশি এত যে হচ্ছে আমাদের সিলেবাস পড়তে গেলে আমাদের হচ্ছে কভার করা যেমন মুশকিল হয়ে যায়, ইনফরমেশানগুলো কিন্তু মনে থাকে না। আমরা মনে হয় যে সব ভুলে গেছি, কিছু পারবো না, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে আমাদের এই হিউজ সিলেবাসের সাথে কোপ আপ করার জন্য প্রয়োজন হচ্ছে নিয়ম মতো রিভিশন স্ট্র্যাটেজি। আমি আজকে এই রিভিশন স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা করব। আমি একদিকে যেমন বললাম যে এই সিলেবাসটা অনেক পরিমাণে হচ্ছে অনেক, যেমন কঠিন আমি বলবো, ঠিক তেমনই হচ্ছে অনেকটা তোমার হচ্ছে সাগরের সাথে তুলনা করা যায়, যে কোথায় থেকে পড়বো, কই থেকে আসবে, আমাদের কিন্তু আইডেন্টিফাই করাটা অনেক মুশকিল হয়ে যায়। এর মধ্যে আবার হচ্ছে তোমার এই পূর্বের পড়াটাকে রিভাইজ করার টাইম তৈরি করা, বা আগের পড়াটাকে হচ্ছে কভার দিয়ে পূর্বের পড়াটাকে রিভিশন করা কিন্তু অনেক মুশকিল হয়ে পড়ে। এবং এটা আমিও যখন গেছি, আমিও তখন এই জিনিসটা ফেস করতাম যে সামনের পড়াই কভার করা মুশকিল হয়ে যায়, আমি পিছনের পড়াগুলো রিভিশনের মধ্য দিয়ে কীভাবে যাব বা রিভাইজ কীভাবে করব। তো আজকে আমি আমার স্ট্র্যাটেজিটা ফলো করব যে আমি কিভাবে হচ্ছে সামনের পড়া বা হচ্ছে পড়াগুলো সিলেবাস আগানোর পাশাপাশি পূর্বের পড়াগুলো হচ্ছে রিভিশন করতাম। আমার স্ট্র্যাটেজিটা আমি হচ্ছে কিছু টিপসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের উপকার হবে। এটা মূলত আমার জুনিয়রদের হচ্ছে অসংখ্য রিকোয়েস্টের ভিত্তিতেই আমি এই ভিডিওটা করছি। তাদের কাছে আমি অসংখ্যবার এই প্রশ্নটার সম্মুখীন হয়েছি এবং আমাকে উত্তর দিতে হয়েছে। তো আজকে আমি হচ্ছে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই মূলত একটা ইলাবোরেটলি ভিডিও মেক করার ট্রাই করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যদি আমি বলি, তোমার হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হতে হবে। রিভিশন স্ট্র্যাটেজির কথা যদি আমি বলি, তোমার হচ্ছে প্রতিদিন আমি বলবো যে তোমার তো একটা নির্দিষ্ট ডেইলি রুটিন থাকবে, তাই না? যে তুমি হচ্ছে এই টাইমটা থেকে এই টাইমটা বোটানি, বা এই টাইম থেকে এই টাইমটা জুলজি পড়ো, এই টাইমটা তোমরা হচ্ছে ফিজিক্সের জন্য রাখছো। এখন তোমরা যখনই হচ্ছে ওই বোটানিটা পড়তে যাবা, তখন ধরো আমাদের হচ্ছে আজকে অণুজীব চ্যাপ্টারটা পড়তে হবে। তো অণুজীব চ্যাপ্টারটা পড়ার আগে তুমি হচ্ছে আগের কোষ চ্যাপ্টার ধরো পড়ে এসেছো, তুমি কোষ চ্যাপ্টারটা আধা ঘন্টা বা ওই রুটিনের মধ্যে 1 ঘন্টা রাখলা যে আমি কোষ চ্যাপ্টারটা পড়ে আসবো। তখন অনেকেই এভাবে আমি বলার পরে অনেকে আবার প্রশ্ন করেছো যে আপু হচ্ছে এত বড় একটা চ্যাপ্টার, কোষ চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিভাবে আমি আধা ঘন্টার মধ্যে রিভিশন করব, বা 1 ঘন্টা টাইম দিলেও তো এটা আমার রিভিশন করা পসিবল না। এখন দেখো, তুমি যখন রিভিশন স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন কিন্তু এমন না যে তোমাকে লাইন বা লাইন সব পড়া আবার করে নতুনভাবে যেভাবে পড়ছিলা সেভাবে পড়তে হবে। তোমার রিভিশনের মধ্যে দিয়ে যাওয়া মানে হচ্ছে তোমার পূর্বের পড়াগুলোকে জাস্ট মেমোরাইজ করেছো তুমি, সেটা তোমার খালি হচ্ছে কি করতে হবে, রিকল করতে হবে। এটা অনেকেই অ্যাক্টিভ রিকল পদ্ধতিতে করে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি হচ্ছে অ্যাক্টিভ রিকল পদ্ধতিতে করতাম। অ্যাক্টিভ রিকল পদ্ধতিটা কি তোমাদের যদি একটু বলি,
ধরো যে হচ্ছে আমি অনুজীব চ্যাপ্টারটা পড়বো, তার আগে আমি আধা ঘন্টা হচ্ছে কোষ চ্যাপ্টারটা নিয়ে বসলাম। কোষ চ্যাপ্টারটা নিয়ে বসার পরে আমার কি হবে, আমি হচ্ছে ওই কোষ চ্যাপ্টারটায় কিছু কিছু লাইন কিন্তু যখন পড়েছিলাম তখন কিন্তু আমি কিছু কিছু লাইন মার্কিং করে রেখেছিলাম যে এই লাইনটা আমার জন্য ইম্পর্টেন্ট, এই লাইনটা। সব কিন্তু একটা চ্যাপ্টারের কখনো ইম্পর্টেন্ট থাকে না, এই জন্যই তো আমাদের হচ্ছে দাগানো বইয়ের কথা আমরা বলি। তো আমাদের কিন্তু মার্কিং করা আছে, আমরা জাস্ট কি করব, ওই মার্কিং করা জিনিসটা আমি যতদূর পারি, আমাদের যে ফুল চ্যাপ্টার শেষ করতে হবে তা কিন্তু না, কারণ তোমার তো বোটানি বা জুলজি রুটিন রেগুলার থাকবে। তুমি ওই রুটিনটার সাথে ধরো আজকে হচ্ছে কোর্স চ্যাপ্টারের কিছু অংশ রিভিশন করলা, পরের দিন হচ্ছে আরও কিছু অংশ, এভাবে রিভিশন করতে থাকলে দেখবা একই সাথে তোমার সামনের পড়াগুলো যেমন কভার হচ্ছে তেমনইভাবে পেছনের পড়াগুলো আস্তে আস্তে রিভিশন হয়ে যাচ্ছে। এখন অনেকে বলে যে আপু সম্পূর্ণটা যদি কভার করতে না পারি তাহলে তো রিভিশন দিয়ে লাভ হলো না। রিভিশন দিয়ে লাভ হবে, কিন্তু এটা তুমি হয়তো এখন বুঝতে পারছো না, এটা তুমি হচ্ছে কখন বুঝতে পারবা বলো তো, পরে বুঝতে পারবা যে হচ্ছে আমার এই জিনিসটা কতটা উপকার হয়েছে। পরে যখন তুমি রিভিশন দিবা তখন দেখবা যে হচ্ছে তোমাদের এই পড়াগুলো অনেকটা মুখস্থ কিন্তু হয়ে গেছে। এখন দেখো আরেকটা কথা যদি আমি বলি যে তোমাদের একটা নোট রাখতে হবে। আমার ক্ষেত্রে যেমন হতো যে আমি সবসময় একটা স্টিকি নোট আমার সাথে রাখতাম। স্টিকি নোট বলতে কি, যে হচ্ছে কোনো জিনিস পড়ার সময় আমি হচ্ছে নিমোনিক্স পেলে সেই নিমোনিক্সটা ওখানে লিখে রাখতাম, বা কোনো একটা জিনিস ধরো তোমার ইলাবোরেটলি পড়তে হচ্ছে সেই জিনিসটা তুমি স্টিকি নোটে স্বল্প কথায় লিখে ওখানে লাগিয়ে রাখতে পারো, তাহলে তোমার রিভিশন দিয়ে অনেক ইজি হয়ে যাবে। আরেকটা স্ট্র্যাটেজি আমি ফলো করতাম, সেটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল নোট আমি ফলো করতাম। ধরো একটা চ্যাপ্টার নিয়ে বসার সময় আমি বুঝলাম যে হচ্ছে এই চ্যাপ্টারের এই ডায়াগ্রামটা বা এই চ্যাপ্টারের হচ্ছে এই জিনিসটা আমার কখনো মনে থাকছে না বা আমি পারতেছি না, এরপরেও যখন আমি পড়তে যাব এই জিনিসটা আমার মনে থাকবে না, তখন তোমার কাজটা কি বলো তো, তোমার কাজটা হচ্ছে ওই জিনিসটাকে ওই নোটে লিখে রাখা যে এই জিনিসটা আমার সমস্যা হচ্ছে। পরবর্তীতে তুমি যখন রিভিশন দিতে যাবা জাস্ট ওই সমস্যার জিনিসটা একবার পড়ে যাবা, তাহলে দেখবা যে হচ্ছে সহজে কভার হয়ে যাচ্ছে, রিভিশনটা অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আর কি। তার মানে আমি দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে তোমাকে রেগুলারলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রিভিশনের টাইম রাখতে হবে, তুমি যতদূর পারো সেটা রিভিশন করবা। আর দ্বিতীয়ত তোমার জন্য একটা হচ্ছে কি থাকতে হবে বলো তো, পার্সোনাল নোট থাকতে হবে যে আমি এই জিনিসটা ভুলে যাচ্ছি, এই জিনিসটা আমার প্রবলেম হচ্ছে, এটা আমার পরে পড়লেও মনে থাকবে না, তো একটা নোট তুমি রাখতে পারো। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এমন রিভিশন স্ট্র্যাটেজিও হতে পারে, অনেক সময় দেখা যায় তো যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে মূলত আমি হচ্ছে রিভিশন দেওয়ার টাইম পাইতাম না, তখন কি হতো, আমি একটা চ্যাপ্টার ধরো পড়লাম, পড়ার পরে আমি কি করতাম যে পূর্বের চ্যাপ্টারটা যে গতদিন পড়েছিলাম সেই চ্যাপ্টারটার ওপর ধরো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী ধরনের কোয়েশ্চেন হয়েছে পূর্বে সেটা একদম দেখলাম। তাহলে হয় কি, তোমার হচ্ছে কোয়েশ্চেন সলভের মাধ্যমে তুমি যখন ওইটা পড়ো তখন ওইটা তোমাদের মেমোরিতে সবচেয়ে বেশি ইফেক্ট করে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কম সময় রিভিশনটা করা কিন্তু সুবিধা হয়, যে তুমি হচ্ছে যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো দেখছো তখন তোমার হবে কি হচ্ছে তুমি সংক্ষিপ্তভাবে বুঝতে পারবা যে এই জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, তখন ওই জিনিসগুলো তোমার জাস্ট রিভিশন করলে হয়ে যাবে। কিন্তু তার মানে আমরা কি করতে পারি, কোয়েশ্চেন সলভের মাধ্যমেও কিন্তু পূর্বের চ্যাপ্টারগুলোকে রিভিশন করতে পারি বা আয়ত্তে রাখতে পারি। এরপর আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ সিস্টেম, বা আমি কিন্তু বলেছিলাম যে একটা ডায়াগ্রাম করে তুমি রাখতে পারো। আমাদের অনেক কিছুই আছে যে জিনিসটা হচ্ছে পড়তে গেলে দেখা যায় যে ওই অত বড় প্যারা থেকে পড়াটা কিন্তু অনেক মুশকিল হয়ে যায়, তখন আমরা ধরো যে ওই জিনিসটাকে সংক্ষিপ্তভাবে কি কি হতে পারে সেই জিনিসটা আমরা লিখে রাখলাম, সংক্ষিপ্তভাবে একটা স্টিকি নোটে লিখে লাগিয়ে রাখলাম, তখন কি হবে পুরো পড়াটা আমাদের পড়ার থেকে ওই এক জায়গায় আমরা ফোকাস করলেই হয়ে যাচ্ছে। যেমন তোমরা যখন কোষ চ্যাপ্টার পড়বা না তখন দেখবা যে হচ্ছে সেন্ট্রিওলের অনেকগুলো নাম আছে, তোমার রাইবোজোমের কিছু নাম আছে, গলগি বডির আলাদা কিছু নাম আছে, অপর নাম যেগুলো আছে, তো তুমি সেই জিনিসগুলো যদি হচ্ছে ওইভাবে আবার করে প্রত্যেকটা প্যারার মধ্যে ঢুকে ঢুকে পড়তে চাও অনেক টাইম লাগবে না, অনেক টাইমের ব্যাপার। কিন্তু আমি কি করতাম, আমি হচ্ছে প্রত্যেকটার নামগুলা লিখে তার অপর নাম কি সেটা লিখে বইয়ের হচ্ছে সামনে লাগিয়ে রাখতাম। ওই চ্যাপ্টারটা পড়ার সময় যখন ওই একটা পৃষ্ঠা আমি রিভিশন দিয়ে যেতাম আমার কিন্তু সবগুলো অঙ্গাণুর অপর নাম পড়া হয়ে গেল। মানে এটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশনের জন্য, তোমার পড়ার জন্য, তুমি যাতে অল্প সময় রিভিশন করতে পারো তার জন্য একটা মাইন্ড ম্যাপ বা ডায়াগ্রাম তুমি কিন্তু তৈরি করে রাখতে পারো।
আচ্ছা, এটা তুমি কম সময়ে রিভিশন দিতে পারবা খুব সহজেই। এই ট্রিকটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আমার জন্য ছিল। আমার বই হচ্ছে স্টিকি নোট দিয়ে একদম ভরে গিয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে রিভিশন দেওয়া তোমাদের হচ্ছে টাইম কভার করে রিভিশন দিতে পারাটা হচ্ছে অনেক যেটা আমি বললাম যে অনেক কষ্টের একটা বিষয়। এখন তোমাকে এই টাইমটা বের করতে হবে। তাছাড়া তোমার কি হবে, ফটোগ্রাফিক মেমোরিতে কিন্তু একটা ইনফরমেশনকে স্থায়ী করতে হলে তুমি যদি বারবার না পড়ো, আমরা তো হিউম্যান তাই না, আমরা তো হচ্ছে মানুষ, আমরা তো রোবট না যে একটা জিনিস একবার পড়ে সেই জিনিসটাকে আমরা সেভ করে রাখতে পারবো, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, আমাদের ওই পড়াটাকে বারবার 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 পড়ে সেটাকে আমাদের ফটোগ্রাফিক মেমোরিতে সেভ করে রাখার ব্যবস্থা করতে হবে, অ্যাক্টিভ রিকল করে হোক বা এরকম করে হোক, এভাবে রিভিশন করা যায়। আমি এতক্ষণ যে রিভিশন স্ট্র্যাটেজিগুলো বললাম সেগুলো কিন্তু কিভাবে বললাম বলো তো, এগুলো বললাম হচ্ছে তোমার বই দেখে রিভিশন স্ট্র্যাটেজি। এখন আমার ক্ষেত্রে কিন্তু এমনও হতো যে আমি হচ্ছে বই দেখে রিভিশন করতাম না। কিভাবে, যে ধরো হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি বায়োলজি পড়লাম, একটা চ্যাপ্টার কিন্তু আমি পড়েছি, ওই চ্যাপ্টারটা পড়ার পর আমি কি করতাম জানো, ওই চ্যাপ্টারটা পড়ার পর আমি হচ্ছে নিজে নিজে মনে করার চেষ্টা করতাম। ওই চ্যাপ্টারটা চোখ বন্ধ করে, বইটা বন্ধ করে, ওই চ্যাপ্টারে আমি কি কি টপিক পড়লাম, কোন জিনিসগুলো পড়লাম, বা আমি হচ্ছে কি কি নোট করেছি, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিভ রিকল পদ্ধতিতে মনে করার চেষ্টা করতাম। তুমি দেখবা যে তুমি একটা জিনিস পড়ার পর নিজে নিজে যখন ওটা মনে করার ট্রাই করবে পরের বার, দেখবা যে ওই পড়াটা কিন্তু তোমার খুব সহজে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল পদ্ধতি। তুমি যেভাবেই হোক তোমার পূর্বের পড়াটাকে কিন্তু বারবার বারবার পড়ে আয়ত্তে আনতে হবে। এর বাইরে তোমার কিন্তু এই ইনফরমেশনগুলো মনে রাখার কোনো শর্টকাট টেকনিক নাই। তুমি যদি নেমোনিকও তৈরি করো, সেই নেমোনিকও মনে রাখার জন্য কিন্তু তোমার ওই নেমোনিকটাও বারবার পড়তে হবে। ঠিক আছে, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো করতে চাও, একটা ভালো মার্ক ক্যারি করতে চাও, তাহলে তোমার প্রথম শর্তটাই হচ্ছে তোমাকে কিন্তু সুন্দর একটা রিভিশন স্ট্র্যাটেজির মধ্য দিয়ে যেতে হবে, এবং সেটা তোমার রুটিনের সাথে যাতে যায় সেরকম সামঞ্জস্যপূর্ণ একটা রিভাইজ প্ল্যান তৈরি করতে হবে। আর হচ্ছে আমি বলবো যে হচ্ছে মোটিভেশন এবং কনসিস্টেন্সি, এই দুইটা তোমার মেডিকেল অ্যাডমিশন যারা দিতে যাবা বা বর্তমানে এইচএসসিতে আছো, সামনে মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের ধৈর্য এবং হচ্ছে স্ট্রিক্টনেস খুব বেশি প্রয়োজন। কনসিস্টেন্সি ছাড়া তুমি যদি হচ্ছে নিয়মিতভাবে পড়াশোনা ট্রাই না করো, এটা কিন্তু কখনোই সম্ভব না যে তুমি হচ্ছে প্রতিটা তথ্যকে মনে রেখে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের সব সময় টার্গেট থাকতে হবে যে আমরা যতই হতাশ হই বা কোনো কিছু সম্পর্কে আমাদের যদি এমন নেগেটিভিটি তৈরি হয় যে আমি পারছি না, পারবো না, এই নেগেটিভিটিতে তোমাদের মন থেকে নিজস্বভাবে দূর করার ট্রাই করতে হবে। ঠিক আছে, এবং সব সময় এমন চিন্তা ভাবনা আনতে হবে যে নিজেকে পজিটিভ মাইন্ডেড করতে হবে যে না, এটা আমার দ্বারা সম্ভব এবং আমি এটা পারবো। তাহলে তোমাদের ধৈর্য, মোটিভেশন, কনসিস্টেন্সি এবং সুন্দর একটা স্বপ্ন, হার্ডওয়ার্ক সব কিছুই তোমাকে নিয়ে যেতে পারে স্বপ্নের আঙ্গিনায়। তাহলে আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা। আমার চ্যানেলে আমি নিয়মিতভাবে তোমাদের বিভিন্ন প্রবলেমগুলো, আমি মূলত জুনিয়রদের সংস্পর্শে গিয়ে যে ধরনের প্রবলেমগুলো পাচ্ছি সেই প্রবলেমগুলোকেই হচ্ছে একটু সলভ করে আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি। তাহলে তোমাদের নিজস্ব যে প্রবলেমগুলো সেগুলো আশা করি আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে সলভ হয়ে যাবে। এবং আমি কিন্তু আমার এই হচ্ছে ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে আমার বই থেকে দাগিয়ে বিভিন্ন ধরনের সাবজেক্ট চ্যাপ্টারগুলো পড়ানোর চেষ্টা করছি একদম সম্পূর্ণ ফ্রিতে। তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, মিশন ডিএমসি উইথ সাবিহা, এবং আমার নিজস্ব ফেসবুক পেজ রয়েছে মিশন ডিএমসি উইথ সাবিহা, এটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা, কারণ সেখানেও আমি নিয়মিতভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং গাইডলাইন প্রদান করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সকলের জন্য অসংখ্য শুভকামনা এবং বেস্ট অফ লাক। তোমরাও আমার জন্য দোয়া করবা, আমি যেন তোমাদের এই হচ্ছে স্বপ্ন পূরণে, তোমাদের আমার স্বপ্নের আঙিনা ঢাকা মেডিকেল কলেজে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য আমাকে হচ্ছে তোমরা সাথে পাও, সেই দোয়া করবা সব সময়। আর সবসময় নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে দেখা হবে স্বপ্নের আঙিনা ঢাকা মেডিকেল কলেজে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নিবে এবং সব সময় সাদা অ্যাপ্রন এবং স্টেথোস্কোপকে নিজের করে পাওয়ার স্বপ্নটা মনের মধ্যে রাখবা। ইনশাল্লাহ আল্লাহ পরিশ্রমীদের কখনো পরিশ্রমকে বৃথা যেতে দেন না। ঠিক আছে,
আচ্ছা, সকলের জন্য অসংখ্য শুভকামনা এবং আমার জন্য সকলে দোয়া করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।